খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, বলছেন আব্বাস। এদিকে সরকার সব দিক থেকে বিপদে, বলছেন মান্না। জানাবো আজিজ বেনজিরদের অপরাধী বানালো কারা, বলছেন গয়েশ্বর। চীন থেকে ফিরেই ভারতের সমালোচনায় মেনন। এবং সর্বশেষ জানাবো বেনজিরের ব্যাপারে কোনো ছাড় দেবে না সরকার। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, বলছেন আব্বাস। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে না দিয়ে সরকার খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, যার বিষয়ে কথা বলছি তিনি খালেদা জিয়া, কিন্তু আমাদের সঙ্গে এখানে নেই। তাকে আমাদের সামনে আসতে দেওয়া হয় না, কথা বলতে দেওয়া হয় না। তার চিকিৎসা যেখানে বাংলাদেশের চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছে, তারা বলছেন তাকে অবিলম্বে বিদেশে নেওয়া দরকার। সাংবাদিক মাহফুজুল্লাহর লেখা ইংরেজি গ্রন্থ বেগম খালেদা জিয়া হার লাইফ হার স্টোরির বাংলা সংস্কার খালেদা জিয়া জীবন ও সংগ্রাম শীর্ষক গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এই অনুষ্ঠান হয়। 670 পৃষ্ঠার এই গ্রন্থ প্রকাশ করেছে ইতি প্রকাশনা। অনুষ্ঠানে মির্জা আব্বাস বলেন, বারবার বলার পরেও জেনে শুনে একটা মানুষকে কিভাবে হত্যা করা হচ্ছে, এটা ইতিহাস সাক্ষী হয়ে থাকবে। আজ বিভিন্ন জনের বক্তব্যে এটা উঠে এসেছে এবং আসবে। ইতিহাস সাক্ষী হয়ে থাকবে যে যারা খালেদা জিয়াকে বিদেশে যেতে দিচ্ছে না, তারা ইতিহাসে অপরাধীর মতো থাকবে। যখন সুযোগ আসবে ইনশাআল্লাহ তাদের বিচার হবে। তিনি বলেন, এই সরকার বারবার যদি ক্ষমতায় থাকে তাহলে জিয়াউর রহমান, খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপির অস্তিত্ব টিকে থাকতে দেবে না। আর সবচেয়ে বড় কথা হলো, এই সরকার থাকলে এই দেশের স্বাধীনতা থাকবে না। দেশের মানুষকে যদি সচেতন করতে না পারি, যদি নিজেরা সচেতন না হই, তাহলে এই সরকারের হাত থেকে বাঁচাতে পারবো না। সরকার সব দিক থেকে বিপদে, বলছেন মান্না। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, সরকার সমস্ত দিকে আটকে যাচ্ছে। এখন যত তাড়াতাড়ি এদের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে ততই ভালো। সরকার তাড়াতাড়ি বিদায় হবে, এই সরকার সব দিক থেকে বিপদে আছে, সংকটের মধ্যে পড়েছে। এখান থেকে তাদের উত্তরণের একমাত্র উপায় হচ্ছে যদি তারা পদত্যাগ করে একটা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচন দেয়। আর যদি তারা না দেয়, জেদাজেদি করে, তাহলে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মানুষের জীবন যেভাবে দুর্বিষহ হচ্ছে, তাহলে আন্দোলন লড়াই ঠেকানো কষ্টকর হবে। মান্না বলেন, আমাদের সরকার প্রধান অবিরাম অনর্গলভাবে বলে চলেছেন, আমরা তো নির্বাচন সরকার, আমাদের কি অপরাধ, কেন বদলাতে হচ্ছে? উনি কি এতই অসহায় মানুষ যে উনি বুঝতে পারছেন না আমরা কেন তাদের পরিবর্তন চাই? এটা না বোঝার কি আছে? উনি বুঝতে পারেন, কোনো এক সাদা চামড়ার লোক প্রস্তাব দিয়েছে পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করতে চাই। এই সাদা চামড়ার লোকের বাড়ি কোথায়, এর নাম কি? উনি কি কোনো ব্যবসায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসব কথা বলেছেন? আর এখন তিনি প্রধানমন্ত্রী আমাদের এসব কথা বলছেন। বগি চগি মানে রাজনীতি না, কথা স্পষ্ট করে বলতে হবে। যদি এরকম কোনো রাষ্ট্র থাকে, সেটা কোন রাষ্ট্র? তারা কি রাষ্ট্রীয় বা সরকারিভাবে আমাদের সরকারের কাছে প্রস্তাব দিয়েছে? আমরা এর জবাব চাই। কে আপনাকে এটা বললো? কোন সাদা চামড়া? ও কি আমেরিকান, কানাডিয়ান, নাকি ইউরোপিয়ান কোনো দেশ, নাকি জাপানিজ? সবগুলোই তো সাদা চামড়া। আজিজ বেনজিরদের অপরাধী বানালো কারা, বলছেন গয়েশ্বর। বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান আজিজ আহমেদ ও বেনজির আহমেদের এবং সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারকে অপরাধী কে বানিয়েছে সে প্রশ্ন রেখেছে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। অপরাধ করলে কেউ পার পাবে না। গত শুক্রবার দেওয়া ওবায়দুল কাদেরের বক্তব্যে জবাব দিতে গিয়ে গয়েশ্বর বলেন, সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সাবেক দুই প্রধান এবং আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা নিয়ে আমরা মনে হয় অনেকে তুষ্ট আছি। এই যে বেনজির আহমেদের সম্পদ এবং ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো, মার্কিন নিষেধাজ্ঞার পর আজিজ আহমেদের সরকারের উপর দায় চাপিয়ে বলে শুনেছি এবং ওবায়দুল কাদের বলেছেন অপরাধীকে শাস্তি পেতেই হবে। এই অবস্থায় আমার প্রশ্ন তাদের অপরাধী বানালো কারা? তিনি আরো বলেন, এই যে বিনা ভোটে নির্বাচন, 153 জন বিনা ভোটে এমপি ও দিনের ভোট রাতে হলো, এখন চোখ উল্টাতে পারবেন? যদি পাল্টা চোখ উল্টায়, তাহলে তো ঝিনাইদহের এমপির মতো ঘটনা ঘটতে হতে পারে। আসলে আপনারা যা বলছেন তা জনদৃষ্টি ভিন্ন দিকে নিতে বলেছেন। আসলে এরা সবাই খালাস পাবেন। বেনজির আহমেদের সম্পদ জব্দ করলেও মামলার ট্রায়াল হয়নি উল্লেখ করে গয়েশ্বর বলেন, এই মামলার বেঞ্জির হাজিরা দেননি, উচ্চ আদালত থেকে জামিনও নেননি। তিনি তো এসব কোনো কেয়ার করছেন না। সম্পদ জব্দ করলেও বেনজিরের গ্রেপ্তারের কোনো আদেশ দেননি। বিএনপির এই নেতা বলেন, 111-এ তারেক রহমানকে গ্রেপ্তারের মূল কারণ ছিল সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ব্ল্যাকমেইল করা। তাদের বিরুদ্ধে যত মামলা হয়েছে সব মামলাই ছিল রাজনৈতিক উদ্দেশ্যে করা। চীন থেকে ফিরে ভারতের সমালোচনায় মেনন। চীন থেকে ফিরে ভারতের সমালোচনায় মুখর হলেন ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন। সাম্প্রতিক সময়ে 14 দলের শরিকদের নিয়ে একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়ে তিনি চীন নিয়ে যান। এই সফরের উদ্দেশ্য কি ছিল বা কেনই বা চীন তাদেরকে জামাই আদর দিয়ে নিয়ে গেছিল সে সম্পর্কে বিস্তারিত কিছুই জানায়নি। ইদানিং
সুবিধাভোগী নেতারা। তবে চীন থেকে ফিরে আসার পর যেন রাশেদ খান মেননের মগজ ধোলাই হয়েছে তা দিব্যি বোঝা গেল। চীন থেকে ফেরার পরে তিনি এখন ভারত বিরোধী ভূমিকা অবতীর্ণ হলেন। গতকাল ঢাকা রিপোর্টার্স ইনস্টিটিউটে ওয়ার্কার্স পার্টি আয়োজিত অভিন্ন পানি বণ্টন প্রেক্ষিত পদ্মা ও তিস্তা শীর্ষক আলোচনা সভায় তিনি গঙ্গার পানি চুক্তি ও তিস্তার পানি চুক্তি নিয়ে ভারতের তীব্র সমালোচনা করেন। এই অনুষ্ঠানে ভারতের পক্ষ থেকে যে তিস্তা মহাপরিকল্পনার জন্য যে অর্থায়নের প্রস্তাব দেওয়া হয়েছে তাকে জুতা মেরে গরুদান বলে অভিহিত করেন। এছাড়াও তিনি গঙ্গার পানি চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে এখন মাওলানা ভাসানীর মতো ফারাক্কা মিছিল করার মতো গুরুত্ব আরোপ করেন। শুধু তাই নয়, ভারতের সঙ্গে যে অভিন্ন নদীগুলো নিয়ে তার উদ্বেগ উৎকণ্ঠা তীব্র হিসেবে ধরা পড়ে। কিন্তু প্রশ্ন উঠেছে, হঠাৎ করে রাশেদ খান মেনন গঙ্গা ও তিস্তার পানি চুক্তি নিয়ে এত মরিয়া হলেন কেন? বাংলা ইনসাইডারের অনুসন্ধানে দেখা গেছে চীন দীর্ঘদিন ধরেই কুড়িগ্রাম অঞ্চলে তিস্তা নদীর চারপাশে জলধারা নির্মাণের প্রস্তাব দিচ্ছিল। $100 কোটি এই প্রস্তাবের মূল বিষয়টি ছিল বর্ষা মৌসুমে তিস্তার পানি থেকে এই জলধারাগুলোকে ভরাট হবে এবং শুষ্ক মৌসুমে এই পানিগুলো দিয়ে শুষ্কতা কাটানো হবে। তবে ভারত এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছিল। এবার ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরের সময় ভারত একটি তিস্তা মহাপরিকল্পনার এক বিকল্প প্রস্তাব দেয় এবং সেখানে ভারত অর্থায়ন করার জন্য প্রস্তাব দেয়। এই প্রস্তাবের মাধ্যমে পানি বণ্টনের একটা সমাধান হবে বলে অনেকে মনে করেন। ভারতের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে নির্বাচনের পর তারা বাংলাদেশের সঙ্গে পানি চুক্তির বিষয়টি চূড়ান্ত ফয়সলা করবে। সাম্প্রতিক সময়ে বিশেষ করে 7 জানুয়ারির নির্বাচনের পর চীন বাংলাদেশের ব্যাপারে অনেক আগ্রাসী হয়ে গেছে। বিভিন্ন লোভনীয় বিনিয়োগ প্রস্তাব দিয়ে চীন আসে, যদিও বাংলাদেশ এখন চীনের সাথে বিনিয়োগের ব্যাপারে অত্যন্ত সতর্ক অবস্থান গ্রহণ করেছে। নতুন করে বিনিয়োগের ব্যাপারে বাংলাদেশ একটু রক্ষণশীল ভূমিকা অবতীর্ণ হয়েছে, আর এই কারণে চীন এখন বাংলাদেশ তাদের রাজনৈতিক মিত্রের সন্ধান করছে যারা বাংলাদেশ ভারত বিরোধিতা উস্কে দিবে এবং ভারতের সমালোচনার মাধ্যমে চীনকে সামনে আনবে। চীন ক্ষমতাসীন দলের মধ্যে এখন প্রস্তাব বিস্তার করার চেষ্টা করছে এবং ক্ষমতাসীন দলের মধ্যে যেন চীনপন্থীদের প্রভাব বাড়ে সে চেষ্টা করছে। 14 দলের নেতাদের চীন সফরের পরে এই সংবাদ সম্মেলন তার ইঙ্গিত বহন করে। এখন 50 সদস্যের একটি আওয়ামী লীগ প্রতিনিধি দল চীনে অবস্থান করছেন এবং তারা ফিরে আসার পরপরই কাজী জাফরুল্লাহর নেতৃত্বে আরেকটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করবে। সবকিছু মিলে রাজনীতিতে চীন প্রভাব বিস্তার করার চেষ্টা করছেন যেন রাজনীতিবিদরা ভারত বিরোধিতা নামেন এবং চীনের প্রকল্পের স্বার্থগুলো বাস্তবায়িত হয়। আর এই কারণে রাশেদ খান মেনন এখন নতুন করে আবার চীনপন্থী হিসেবে নিজেদেরকে ঝালাই করে নিলেন। চীনের রাজনীতিবিদদের নিয়ে যাওয়া হচ্ছে কি মগজ ধোলাই করার জন্য? এই প্রশ্নটি এখন সামনে এসেছে। বেনজিরের ব্যাপারে কোনো ছাড় দেবে না সরকার। বেনজিরের ব্যাপারে কঠোর অবস্থান গ্রহণ করেছে সরকার। আইন তার নিজস্ব গতিতে চলবে। বেনজিরের ব্যাপারে কোনো রকম ছাড় দেবে না সরকার। সরকারের দায়িত্বশীল একাধিক সূত্র ও তথ্য নিশ্চিত করেছেন আইনের আয়তায় যা হয় এবং স্বচ্ছ ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা যা করার প্রয়োজন তার সবকিছুই করবে সরকার। উল্লেখ্য, সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ বিরুদ্ধে একটি জাতীয় দৈনিক কয়েক পর্বে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনগুলোতে বেনজিরের বিপুল সম্পদের কথা উন্মোচিত হয়। এই বিপুল সম্পদ তিনি যে অবৈধভাবে অসাধু উপায়ে করায়ত্ত করেছেন সে সম্পর্কে বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। বেনজিরের আলাদিনের চেরাগ শিরোনামে ওই ধারাবাহিক প্রতিবেদনের পর সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হয়। এর পরপরই সংবাদ সদস্য ব্যারিস্টার সুমন হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন এবং বেনজিরের এই অবাধ সম্পত্তির উৎস সম্পর্কে দুষ্ট তদন্তের দাবি করেন। দুর্নীতি দমন কমিশন যেন এই বিষয়ে তদন্ত করে সে ব্যাপারে নির্দেশনা চান ব্যারিস্টার সুমন। ব্যারিস্টার সুমনের এই আবেদনের প্রেক্ষিতে হাইকোর্ট দুর্নীতি দমন কমিশনকে একটি সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেন। 2 মাসের মধ্যে বেনজিরের বিরুদ্ধে অপরাধগুলোকে তদন্ত করা এবং তদন্ত রিপোর্ট আদালতে উপস্থাপনের জন্য নির্দেশনা দেওয়া হয়। এর ভিত্তিতে দুর্নীতি দমন কমিশন বেনজির অবৈধ অর্থের উৎসের ব্যাপারে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে। এই তদন্তের এক পর্যায়ে গত বৃহস্পতিবার বেনজিরের স্থাবর সম্পত্তিগুলো ক্রক করার জন্য আবেদন করে। বিশেষ আদালত সম্পত্তি ক্রকের আবেদন সাড়া দেয় এবং সবগুলো স্থাবর সম্পত্তি ক্রক করার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, 84টি দলিলে বেনজিরের প্রায় 345 বিঘা জমির সন্ধান পাওয়া গেছে, যেগুলো বেনজির তার স্ত্রী এবং কন্যাদের নামে। এছাড়া বেনজিরের তার স্ত্রী ও কন্যাদের 33টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত। এই প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন এখন এইসব সম্পত্তিগুলো জব্দ করার প্রক্রিয়া শুরু করেছে। দুর্নীতি দমন কমিশন একটি সূত্র বলছে, বিদেশে বেনজির আহমেদের নামে বেনামে যে সম্পদ রয়েছে সেই সম্পদগুলোর ব্যাপারে খোঁজ খবর নেওয়া হচ্ছে এবং এই সমস্ত সম্পদগুলো সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান চালাচ্ছে। বেনজির আহমেদ দীর্ঘদিন ধরে পুলিশের চাকরি করেছেন। তিনি ডিএমপি কমিশনার, র্যাবের মহাপরিচালক এবং সর্বশেষ পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রভাবশালী হিসেবে বেনজির পরিচিত ছিলেন। কিন্তু এই সমস্ত দুর্নীতি তথ্য প্রকাশিত হওয়ার পর সরকার এখন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে বলে জানা গেছে। এমনকি বেনজিরা বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ব্যর্থ হয়েছে। সরকার তার ব্যাপারে একেবারেই নির্মোহ একটি অবস্থান গ্রহণ করেছে। সরকার সর্বোচ্চ পর্যায় থেকে বলা হয়েছে যে বেনজিরের দুর্নীতির ব্যাপারে কোনো রকম ছাড় দেওয়া হবে না। উল্লেখ্য, আওয়ামী লীগ তার নির্বাচনী ইস্তেহারের দুর্নীতির ব্যাপারে শূন্য সহিংসতা নীতি ঘোষণা করেছেন। আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা বলেছেন, বেনজির যদি দুর্নীতি করেন তার শাস্তি তাকে পেতেই হবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।